তাহলে দেখা যাচ্ছে যে লেখকের গল্পটা শুনতে খুব ভালো লেগেছিল। এখানে একটা 5 নম্বরের প্রশ্ন আসে, গল্পটা বলতে কোন গল্পটার কথা বলা হয়েছে। এখানে কিন্তু এই পুরো গল্পটা গুরু নানক তার শিষ্য মর্দানার তেষ্টা পাওয়ার যে গল্পটা, সেটা পুরোটাই বলতে হবে। গল্পটা লেখকের শুনতে ভালো লাগলেও কি তার বিশ্বাস হলো না, তার বিশ্বাস হলো না যে কি করে এটা সম্ভব হয় যে মানুষ অত বড় একটা পাথরের টুকরোকে একটা হাত দিয়ে কিভাবে থামিয়ে দিতে পারে। তিনি মায়ের সঙ্গেও তর্ক শুরু করলেন এই নিয়ে যে জল বেরিয়ে আসতে পারে পাথরের তলা থেকে, জলের উৎস আবিষ্কার করেছিলেন হয়তো, সেটা হতে পারে, এটা বৈজ্ঞানিকভাবেই সম্ভব, কিন্তু পাথরের চাঙড়টা থামিয়ে দেওয়া কিছুতেই এটা হতে পারে না। এরপরে যতবারই লেখকের এই গল্পটার কথা মনে পড়তো ততবারই তার হাসি পেত, কারণ তিনি এটাকে বিশ্বাস করে উঠতে পারতেন না। এরপরে গুরুদুয়ারাতেও শুনেছেন, শিখদের যে ধর্মস্থান, সেখানে এই গল্প শোনানো হতো, শুনেছেন লেখক অনেকবার, কিন্তু তার এটা কিছুতেই তিনি বিশ্বাস করতে পারতেন না। স্কুলেও শুনেছিলেন, মাস্টারমশাইয়ের সঙ্গেও এই নিয়ে তর্ক করেছিলেন, কিন্তু কিছুতেই তার এই জায়গাটা যে পাথরের চাঙড় কেউ হাত দিয়ে থামিয়ে দিতে পারে, এটা তিনি বিশ্বাস করে উঠতে পারেননি। তাহলে এ পর্যন্ত আমাদের কি এমসিকিউর প্রশ্ন হতে পারে? লেখকের মেজাজ বিগড়ে দিয়েছিল কোন ঘটনাটা? হাত দিয়ে পাথরের চাঙড় গুরু নানক থামিয়ে দিয়েছিলেন সেই ঘটনাটা। বিশ্বাস হলো না, কি লেখকের বিশ্বাস হয়নি? গুরু নানক হাত দিয়ে পাথরের একটা চাঙড় থামিয়ে দিয়েছিলেন, এটা তার বিশ্বাস হয়নি। গল্পটা বার কয়েক কোথায় শুনেছিলেন? গুরুদুয়ারাতেও শুনেছিলেন। গল্পটা কোথায় শোনানো হয়েছিল? স্কুলেও শোনানো হয়েছিল। মাস্টারমশাই কি বলে তাকে চুপ করিয়ে দিয়েছিলেন? যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না, এটা বলে তাকে চুপ করিয়ে দিয়েছিলেন। তবু বিশ্বাস হলো না। তবু লেখকের কি বিশ্বাস হয়নি? যে পাথরের চাঙড় কেউ হাত দিয়ে থামিয়ে দিতে পারে কোনো মানুষ, এটা তিনি বিশ্বাস করে উঠতে পারছিলেন না কিছুতেই। এর পরের পর্ব আমরা শুরু করি। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাঁকা হয়েছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো। কোথাও শাঁকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে, তবে শাঁকা আসলে কি তখন জানতাম না। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাঁকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাঁকার ব্যাপারটা কি, সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহরে দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ঠিক হলো ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদেই কাতর। জল রুটির ব্যবস্থা নেই, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? তাহলে কিছুদিন পর লেখক শুনলেন যে পাঞ্জা সাহেবের শাঁকা হয়েছে। সেকালে ঘন ঘনই শাঁকা হতো। কোথাও শাঁকা হলেই লেখকরা জানতেন যে বাড়িতে রান্না হবে না, অরন্ধন, রাত্রিবেলায় মেঝেতে শুতে হবে। শাঁকা মানে এক ধরনের অসুস্থতা, কিন্তু আসলে তখন শাঁকা বলতে কি বোঝানো হতো লেখক তখনও এগুলো জানতেন না। শাঁকা মানে তখন বোঝানো হতো কোথাও হয়তো লড়াই হচ্ছে, ধর্মঘট হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, সেইটাকেই সেই যুগে শাঁকা বলে বোঝানো হতো। তো তখনও লেখক শাঁকার এই আসল অর্থটা জানতেন না। শাঁকা মানে এক ধরনের অসুস্থতা, এটাই জানতেন। আমাদের গাঁ থেকে, মানে লেখকদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে ছিল না। পাঞ্জা সাহেবের শাঁকা হচ্ছে শুনে খবর পাওয়া মাত্র লেখকের মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিলেন। কাকে নিয়ে? লেখককে আর তার ছোট বোনকে নিয়ে। সারাটা পথ ধরে মা কাঁদছিলেন। কি হয়েছে পাঞ্জা সাহেবে? লেখকও সেটা বুঝতে পারছিলেন না, মা কাঁদছে কেন। পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনার কথা শুনলেন। এটাও 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে আশ্চর্য ঘটনাটা কি ছিল, ঠিক আছে?
তো একটা ঘটনার কথা লেখক শুনলেন। কি শুনলেন? যে অনেক দূরের একটা শহরে ফিরিঙ্গিরা, তখন ইংরেজরা আমাদের দেশ শাসন করে। তোমরা জানো আমরা 200 বছর ধরে ইংরেজদের শাসনাধীন ছিলাম, পরাধীন ছিলাম। ইংরেজরা আমাদের উপর যথেচ্ছ অত্যাচার করতো। ভারতবাসীরা যতবার বিদ্রোহ করার চেষ্টা করেছে, স্বাধীনতা পাওয়ার চেষ্টা করেছে, ততবার ইংরেজরা নানান উপায়ে তাদের দমন করেছে, পীড়ন করেছে, অসম্ভব অত্যাচার ভারতীয়দের উপর নামিয়ে নিয়ে এসেছে। তো এইরকম কোনো একটা লড়াই হচ্ছিল অনেক দূরের শহরে। ফিরিঙ্গিরা মানে ইংরেজরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল। ভারতীয়রা নিরস্ত্র অবস্থায় বিদ্রোহ করেছিল, তাদের উপরে গুলি চালানো হয়েছিল এবং অনেকেই মারা গেছিল। তার মধ্যে আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ বুড়ো মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা শিশু সকলেই রয়েছে, তারা সকলেই ছিল, তাদের সকলেরই মৃত্যু হয়েছিল। এবং অন্যান্য যারা তাদেরকে অন্য শহরের জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেই যে একটা ট্রেনে করে তাদের পাঠানো হচ্ছে, সেই ট্রেনের কোথাও থামবার হুকুম নেই। সেখানে কয়েদিরা রয়েছে যারা খিদে তেষ্টায় কাতর হয়ে রয়েছে, তাদের মরার মতো অবস্থা হয়েছে, অথচ ট্রেনটাকে কোথাও থামানো যাবে না, ইংরেজরা এরকম হুকুম দিয়ে রেখেছে। এদিকে পাঞ্জা সাহেবের লোকজন এই খবর পেয়ে সবাই মিলে খুব উত্তেজিত হয়ে উঠেছে, রেগে উঠেছে যে পাঞ্জা সাহেবেই কিনা গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, আর সেই পাঞ্জা সাহেব দিয়ে এরকম একটা ট্রেন যাবে যে ট্রেনে স্বদেশকে যারা ভালোবাসে, সেই দেশপ্রেমিক মানুষজন যারা খিদে তেষ্টায় কাতর হয়ে থাকবে ট্রেনের ভেতরে, কিছুই করা যাবে না তাদের জন্য। হ্যাঁ, এই রকম অবস্থায় এই খিদে তেষ্টায় কাতর স্বদেশপ্রেমিকদের নিয়ে ট্রেনটা পাঞ্জা সাহেবের উপর দিয়ে চলে যাবে, এটা কিছুতেই পাঞ্জা সাহেবের মানুষজন মেনে নিতে পারছিলেন না। তারা ঠিক করলেন ট্রেনটাকে থামাবেন। স্টেশন মাস্টারের কাছে তারা আবেদন জানালেন, হ্যাঁ, টেলিফোন করলেন, টেলিগ্রাম, তখনকার দিনে টেলিগ্রামেই খবর পাঠানো হতো, তোমরা জানো, তারের সাহায্যে খবর পাঠানো, সংবাদ পাঠানো, সেসব করা হলো। কিন্তু ইংরেজরা কিছুতেই শুনল না, তাদের হুকুম কিছুতেই ট্রেনটাকে তারা থামতে দেবে না পাঞ্জা সাহেবে। এদিকে ট্রেনের ভিতরে স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, যারা স্বাধীনতার জন্য লড়ছেন, যারা দেশপ্রেমিক, তারা কিনা খিদে তেষ্টায় কাতর। ট্রেনে খাবারের কোনো ব্যবস্থা নেই, জল রুটির কোনো ব্যবস্থা নেই। ট্রেন থামানোর কোনো ব্যবস্থা করাই গেল না, ইংরেজরা থামাতে চায় না, কিন্তু পাঞ্জা সাহেবের লোকজন ট্রেন থামাবেই, বদ্ধপরিকর, মানে তারা থামাবেই বলে ঠিক করেছে। শহরবাসীরা তাই শহরের লোকজন কি করছে, সবার বাড়ি থেকে যে যা পারছে স্টেশনে নিয়ে এসে জড়ো করছে। রুটি, পায়েস, লুচি, ডাল জমা করে রেখেছে, ডাঁই করে রাখা, মানে অনেক অনেক নিয়ে এসে জমা করে রেখেছে যে ওই স্বদেশপ্রেমিক ভারতীয়দেরকে তারা খেতে দেবে পাঞ্জা সাহেব স্টেশনে ট্রেনটা থামিয়ে। কিন্তু ট্রেনটা তো ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে চলে যাবে, কি করে ট্রেনটাকে থামানো যাবে? দেখা যাক কি করে ট্রেনটাকে থামানো হয়েছিল। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেল লাইনে আমার ছেলেপুরের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা, বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো, গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে। আমি চোখ বুঝলাম, চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। তাহলে মায়ের বান্ধবী এই গল্পটা শোনাচ্ছিলেন লেখককে, তার ছোট বোনকে, তার মাকে। কি বললেন মায়ের বান্ধবী? বললেন যে ট্রেনটা থামাবেই শহরের লোকজন ঠিক করেছে। তার জন্য কি করলো লোকজন? মায়ের বান্ধবীর বর, তার সঙ্গী সাথী, তারা কি করলেন? তারা ট্রেনের উপরে শুয়ে পড়লেন। তারপরে তারা শুলেন, তারপরে তাদের বউ, তাদের ছেলে মেয়েরা সবাই শুয়ে পড়ল রেল লাইনের উপরে। ট্রেনটা তীক্ষ্ণ বাঁশি বাজাতে বাজাতে এলো। হ্যাঁ, অনেক গতি কমিয়েছে, কিন্তু এত লোকজন মানুষ শুয়ে আছে তো রেল লাইনে, ট্রেনটা থামানোর জন্য গতি কমিয়েছে, কিন্তু কমালে কি হবে? থামতে থামতে তো অনেকটা দূর ট্রেন এগিয়ে যায় ব্রেক কষে। তো ট্রেন ওরকম থামতে থামতে অনেকটা দূর এগিয়ে গেল। দেখা গেল যে সেই মায়ের বান্ধবীর যে বর, তার বুকের উপর দিয়ে চাকা চলে গেল, তার সঙ্গীদের বুকের উপর দিয়েও তার চাকা চলে গেল, এবং সেই মায়ের যে বান্ধবী, তার মাথার কাছে এসে ট্রেনটা থেমে গেল। তার অন্য পাশে যারা শুয়েছিলেন তাদের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরিয়ে এলো। ট্রেনটা ব্রেক কষে আবার পিছোতে লাগলো।
লাশগুলো সব দুমড়ে মুচড়ে গেল, খালপাড় দিয়ে রক্তের স্রোত বয়ে যেতে লাগলো। এমন একটা ঘটনার কথা শোনার পর স্বাভাবিকভাবেই লেখক একেবারে অবাক হয়ে গেছেন, হতচকিত হয়ে গেছেন, বসে আছেন। কেউ সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এই রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, বলিকান্ধারী কিভাবে 3-3বার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলিকান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙর গড়িয়ে দেয়, মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে এত বড় পাথরের চাঙর থামাবে? অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না? আমার চোখে জল। কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। সন্ধেবেলায় যখন লেখকেরা ফিরছিলেন, তখন মা ছোট বোনকে লেখককে যে গল্পটা শুনিয়েছিলেন গুরু নানক আর মর্দানার, সেই একই গল্প লেখকের ছোট বোনকে শোনাচ্ছিলেন। ঠিক একইভাবে লেখকের ছোট বোনও প্রশ্ন করল যে অত বড় একটা পাথরের চাঙর একটা মানুষ কি করে হাত দিয়ে থামিয়ে দেবে? কিন্তু আজ লেখক তার ছোট বোনকে উত্তর দিলেন। এতদিন তিনি এই ঘটনাটা বিশ্বাস করতে পারতেন না, আজ তিনিই বললেন যে ওই রকম তীব্র গতিতে ছুটে আসা একটা ট্রেন যদি মানুষ থামিয়ে দিতে পারে, তাহলে একটা পাথরের চাঙর মানুষ থামাতে পারবে না? তার চোখে জল এলো এই কথা বলে। সেই যে মানুষগুলো যারা জীবন দিয়ে ওই দেশবাসীর মুখে রুটি জল পৌঁছে দিল, এই চোখের জলটা সেই মানুষগুলোর জন্য লেখকের। অর্থাৎ লেখক, যিনি শুরুতে বিশ্বাসই করতে পারেননি যে গুরু নানক এভাবে একটা পাথরের চাঙরকে থামিয়ে দিতে পারেন, আজকে এসে তিনি বিশ্বাস করলেন যে মনের অসম্ভব ইচ্ছা শক্তির জোরে মানুষ যাকে আপাতভাবে অসম্ভব মনে হয় তাকেও সম্ভব করে দিতে পারে। মানুষ যদি চায়, তাহলে যাকে বাস্তবে হওয়া একেবারেই সম্ভব নয় বলে আমরা অনেক সময় মনে করি, তাও কখনো কখনো সম্ভব হয়ে ওঠে। তাহলে এখান থেকে এমসিকিউর প্রশ্ন যা যা আসতে পারে সেটা আমরা দেখি। শাকা কি? শাকা এক ধরনের অসুস্থতা, কিন্তু সেকালে বিদ্রোহকে শাকা বলা হতো। শাকা হলে কি হবে লেখকেরা জানতেন, বাড়িতে অরন্ধন হবে, মেঝেতে শুতে হবে। শাকার খবর পাওয়া মাত্র মা কি করলেন? মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিলেন। সঙ্গে কে কে ছিল? লেখক ছিলেন, তার ছোট বোন ছিলেন। সারাটা পথ মা কি করছিলেন? মা কাঁদছিলেন। কোথায়? ফিরিঙ্গিরা ভারতীয়দের উপর গুলি চালিয়েছে দূরের কোনো একটা শহরে। ট্রেনে করে কাদের নিয়ে যাওয়া হচ্ছে? ট্রেনে করে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকদের কয়েদি করে নিয়ে যাওয়া হচ্ছে। পাঞ্জা সাহেবের লোকজন কি করলেন? পাঞ্জা সাহেবের লোকজন ঠিক করলেন যে ট্রেনটা থামাবেন। কেন? কেননা পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর স্বদেশপ্রেমিক দেশবাসীরা চলে যাবেন না খেতে পেয়ে, উপসী থাকবেন তারা, এটা তারা মেনে নিতে পারছিলেন না। তারা স্টেশনে কি জড়ো করেছিলেন? স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল জড়ো করেছিলেন। ঝড়ের বেগে ছুটে যাওয়া ট্রেনকে তারা কিভাবে থামালেন? অনেক মানুষ রেল লাইনের উপর শুয়ে পড়লেন, ফলে ট্রেনটা বাধ্য হলো থামতে। সন্ধেবেলায় মা লেখকের ছোট বোনকে কোন গল্প শোনাচ্ছিলেন? গুরু নানক ও মর্দানার গল্পটা শোনাচ্ছিলেন। ছোট বোন মাকে কি বলে বাধা দিল? ছোট বোন মাকে বলল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙর থামাবে? লেখক এই কথার কি উত্তর দিয়েছিলেন? লেখক উত্তর দিয়েছিলেন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না। লেখকের চোখে জল এসেছিল কেন? লেখকের চোখে জল এসেছিল সেই মানুষগুলোর কথা ভেবে যারা জীবন দিয়ে দেশবাসীর মুখে রুটি জল পৌঁছে দিয়েছিল, স্বদেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীদের মুখে রুটি জল পৌঁছে দিয়েছিল। তাদের কথা ভেবেই লেখকের চোখে জল এসেছিল। তাহলে এখান থেকে এমসিকিউর প্রশ্ন যা যা হতে পারে আমরা আলোচনা করলাম। 5 নম্বরের মূলত দুটো প্রশ্নই হয়। একটা ওই গল্পটা, গুরু নানকের ওই গল্পটা কি ছিল, এটা একটা প্রশ্ন হয়।
আর এই যে পাঞ্জা সাহেবে পৌঁছে আশ্চর্য ঘটনা শুনলাম, আশ্চর্য ঘটনাটি কী ছিল, এটা একটা প্রশ্ন হয়। এই দুটো গল্পকে কেন্দ্র করে লাইন তুলেও 5 নম্বরের প্রশ্ন আসে, মূলত এই দুটো গল্পকে কেন্দ্র করেই আসে। যাই হোক, 5 নম্বরের কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটা আমরা হোয়াটসঅ্যাপে আলোচনা করে নেব।